আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বুয়েটের মাস্টার্সে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমরা হচ্ছে এডমিশনের যে ওয়েবসাইট এখানে চলে আসবো। আসার পরে এখানে হচ্ছে এরকম থাকে, পোস্ট গ্রাজুয়েশন এডমিশন এরকম থাকে। দেন এখানে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে যে অ্যাপ্লাই নাও, কমপ্লিট অ্যাপ্লিকেশন, পেমেন্ট অপশন তিনটা আসবে। তো আমরা এখানে পেমেন্টে ক্লিক করলে পেমেন্টের যে পিডিএফটা সেটা ওপেন হবে। এখানে দেওয়া থাকবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি। এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, তো আমি মাস্টার্সে করবো। মাস্টার্সের আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এমএসসি ডাবল এই এমএসসিটা হচ্ছে কি বলতো, দেখা যায় যে আর্টস এন্ড কমার্সের যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিস্ট্রি অথবা এই ধরনের যে সাবজেক্টগুলো আছে, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, এই ধরনের সাবজেক্টগুলোর জন্য এই এমএসসিটা মূলত ইউজ হয়। আর এই এমএসসিটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস যেগুলো আছে সেগুলো। আর এম ইঞ্জিনিয়ারিং আর এমএসসি এর বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এমএসসি হচ্ছে থিসিস বেস, এম ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত হচ্ছে যারা চাকরিজীবী বা যারা রিসার্চ বা থিসিস বেস করতে চায় না তাদের জন্য, রিসার্চে যাদের যাওয়ার তেমন ইচ্ছা নেই তারা। থিসিসের ক্রেডিটটা কম থাকে, ওখানে হচ্ছে 18, এক জায়গায় আরেক জায়গায় 6 থাকে। এম ইঞ্জিনিয়ারিং এ কম থাকে, এমএসসি তে হচ্ছে বেশি থাকে ক্রেডিটটা। তো যারা ভবিষ্যতে মানে হায়ার স্টাডিজ বা পিএইচডি এই ধরনের করার ইচ্ছা, তাদের ইচ্ছা করলে এমএসসি করতে পারেন বা এম ইঞ্জিনিয়ারিং করে পিএইচডি করা যায়, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। বাট সাধারণত যারা পিএইচডি ভবিষ্যতে করতে চায় তারা হচ্ছে এমএসসি করে। আর চাকরিজীবী যারা আছে তাদের চাপ থাকে অনেক বেশি, সেক্ষেত্রে তাদের জন্য এম ইঞ্জিনিয়ারিংটাই বেটার অপশন। তো আমি হচ্ছে মেকানিক্যালে অ্যাপ্লাই করবো, তো আমি মেকানিক্যালের জন্য এটাই চুজ করলাম। তারপর হচ্ছে মেকানিক্যালে যাই, মেকানিক্যাল ডেপটপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন আমি আমার ফুল নাম দিব। এখানে হচ্ছে ইমেল আইডি দেওয়ার পর সেন্ড পিন দিলে ইমেল আইডিতে হচ্ছে একটা পিন কোড যাবে, ওইটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে আমার ইমেইলে পিন চলে গেছে। আমার পিনটা আমি যদি ভেরিফিকেশনের একটা বক্স এখানে আসবে নিচে, অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে রেজিস্টার্ড। রেজিস্ট্রেশন কমপ্লিট হলে এই ধরনের একটা মানে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি আসবে, এরকম একটা যে রেজিস্টারে টিক দেওয়ার পর এখানে এটা আসবে। দেন হচ্ছে আমরা কন্টিনিউ অ্যাপ্লিকেশন দিব। আর যদি আমরা কন্টিনিউ অ্যাপ্লিকেশন নাও দিই সমস্যা নেই, আমরা হচ্ছে আবার এখানে যে পোস্ট গ্রাজুয়েশন এডমিশনে যে কমপ্লিট অ্যাপ্লিকেশনে দিও আমরা যেতে পারবো। এখানে তখন হচ্ছে আমাদের ইমেইলে কিন্তু চলে গেছে অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পেইন। এটা হচ্ছে আমরা আমাদের ইমেল চেক করবো, ইমেলে চেক করলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাবো। তো আমি এখান থেকে দিতে পারি ওই একই জিনিস। তো আমার আবার এখানে হচ্ছে কন্টিনিউ দিলে হচ্ছে আমাদের এনওসিটা আমরা ডাউনলোড করতে পারবো। এনওসিটা হচ্ছে কাদের লাগবে, যারা হচ্ছে জব হোল্ডার তাদের জন্য হচ্ছে এনওসি লাগবে। এই যে এটা হচ্ছে এনওসির ফরম্যাট বুয়েটের মেকানিক্যালের জন্য। আমি দেখেছি যে অন্য ডিপার্টমেন্টও সেম এনওসির ফরম্যাটটা এরকম। সো এটা হচ্ছে আপনাকে ডাউনলোড করে নিতে হবে এনওসি অপশন দিয়ে। দেন হচ্ছে আমরা কন্টিনিউ অ্যাপ্লিকেশনে যেতে পারি, অথবা হচ্ছে যে আবার বললাম যে এখানে গিয়ে পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেও হবে। তো আমি এখান থেকে কন্টিনিউ অ্যাপ্লিকেশনে যাই। ও আচ্ছা, আমার পেমেন্টটা কমপ্লিট হয় নাই, তো আমাদেরকে এখন হচ্ছে পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো পেমেন্ট কমপ্লিটের প্রসিডিউরটা আমি এখন দেখাবো। আমি হচ্ছে বিকাশে পেমেন্ট করব। পেমেন্টের প্রসিডিউরটা কিন্তু এখানে দেওয়া থাকবে, যে এখানে পেমেন্ট অপশনে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হবে। তো যাই হোক, আমরা এবার চলে যাই পেমেন্ট করার বিষয়। বিকাশে কিভাবে আমরা পেমেন্ট করবো আমি এটা এখানে দেখাই। প্রথমে হচ্ছে আমরা বিকাশ অ্যাপটা খুলবো, খোলার পর এই যে এডুকেশন ফি এটাতে যাবো। দেন এরকম একটা পেজ আসবে, সেখানে হচ্ছে সার্চ ইনস্টিটিউশন। এখানে আমরা হচ্ছে বুয়েট লিখবো, বুয়েট লেখলেই এরকম বুয়েট এডমিশন আসবে। এখানে আমরা ক্লিক করবো। দেন আমাদের অ্যাপ্লিকেশন যে আইডি আছে সেটা আমরা দিব, মোবাইল নাম্বার দিব। অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবো? অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে আমাদের যে মেইল করা হয়েছে, কিছুক্ষণ আগে যে ফিল আপ করলাম, ফিল আপ করার পরে এরকম একটা মেইল আসবে, সেখান থেকে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম, যেটা আমাদের অ্যাপ্লিকেশন আইডি হিসেবে ইউজ করা হবে, এইটা মানে যত্ন করে রেখে দিতে হবে। অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম এবং পিন নাম, এটা ভবিষ্যতে ফিউচারও লাগবে। তো এই বিষয়গুলো একেবারে সংরক্ষণ করে রেখে দেবো আমরা, কোনো একটা ডায়েরিতে কোথাও লিখে রাখবো। বা মেইল দেখা যায় যে ডিলিট হয়ে যায়, তো এই কারণে এইসব কারণে লিখে রাখা সিকিউর। তো আমার জন্য এখন পেমেন্ট ডান। সো আমি কন্টিনিউ দিলেও এখানে যাচ্ছে না, সমস্যা নেই। দেন এখানে হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পিন নাম্বারটা দিয়ে দিব। এটা কোথায় পাবো? যে আবার বলি, পোস্ট গ্রাজুয়েশন এডমিশনের মধ্যে গেলেই কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই এটা আসবে। এখানে হচ্ছে ইমেইলের যে নাম্বারটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেগুলো আমরা এখানে বসিয়ে দিব। ফিল আপ করার পরও আমি এখানে দেখাচ্ছে যে পেমেন্ট নট কমপ্লিটেড। তো এরকম একটা সমস্যা হতে পারে। এটা হচ্ছে আমাদেরকে ইউ মে নিড টু ওয়েট ফর 3 to 5 মিনিট, মানে আমাদেরকে 3 থেকে 5 মিনিট হচ্ছে ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমরা হচ্ছে 10 বা 15 মিনিট পর হচ্ছে আমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে এগুলা পূরণ করবো। কারণ এটাতে বারবার পূরণ করার পর আমার এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে। এখন হচ্ছে আমাদের কি কি ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে ওয়েবসাইটে, ওই বিষয়ে আমরা একটু নির্দেশনাটা দেখবো। প্রথমে বলি, প্রসপেক্টাস যেটা আছে এখানে ক্লিক করলে 8 পেজের এই যে পিডিএফটা আসে, এখানে একটা ভুল জিনিস লেখা, সেটা কি অ্যাটাস্টেড কপি। মানে অ্যাটাস্টেড মানে হচ্ছে কোনটা, ওটা হচ্ছে সরকারি বিসিএস কর্মকর্তা সিল দ্বারা যেটা অ্যাটাস্টেড করতে হবে ওই কপি চাইছে। এটা অ্যাকচুয়ালি ভুল, এখানে বানানটা ভুল করছে। অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমাদের সার্কুলারটা দেখতে হবে, অ্যাডভার্টাইজমেন্টটা গেলে সার্কুলার যেটা আছে এক পেজের, সেটার মধ্যে আমরা দেখবো যে অ্যাটাচড আছে, মানে আমাদের ফর্ম যে আমরা কিছুক্ষণ পর ফর্ম ফিল আপ করবো এখানে হচ্ছে অ্যাটাচ করতে হবে, নট অ্যাটাস্টেড। তো অ্যাটাচ করবো হচ্ছে এই জিনিসগুলো। আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বারবার কনফিউজ হয়, এই কারণে বলতেছি এটা কিন্তু কোনো ধরনের বিসিএস কর্মকর্তা কোনো অ্যাপ্লিকেশন করার জন্য কোনো সিল লাগবে না। এমনকি কেউ যদি এখানে কোনোটা আপলোড মিসও যায়, পরবর্তীতে
যখন ভাইবা ডাকা হয় অথবা ভাইবার পরেও মেইন যে নামে লিস্টেড পাবলিশার ওখানে লেখা থাকে যে মিসিং ফাইল। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস ফর রিটেন এক্সামিনেশন একটা ডিপার্টমেন্টের, এখানে দিয়ে দিছে যে মিসিং ফাইল, এগুলো হচ্ছে মিসিং ফাইল। তো মিসিং ফাইল যদি মিসিংও হয় মানে আপলোড করতে যে আপলোড নাও হয় কোনো সমস্যা হয় না। আপনি যে টাকাটা পেমেন্ট করছেন ওইটাই হচ্ছে মেইন জিনিস। তো আমরা হচ্ছে এই ফাইলগুলো আপলোড করব। এখানে হচ্ছে অল পাবলিক এক্সামস এর সার্টিফিকেট, সার্টিফিকেট হচ্ছে এসএসসি, এইচএসসি এবং আপনার যে ইউনিভার্সিটির যে সার্টিফিকেট ওইটা অরিজিনাল সার্টিফিকেট না থাকে প্রফেশনাল সার্টিফিকেট ইউজ করবে। 2 নাম্বার হচ্ছে ট্রান্সক্রিপ্ট, গ্রেডশিট অথবা মার্কশিট। এখানে এসএসসি এবং এইচএসসি তে হচ্ছে আমাদের মার্কশিট থাকে, মানে একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা বলে, মার্কশিট না সরি ট্রান্সক্রিপ্ট, এসএসসি ট্রান্সক্রিপ্ট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট, দেন আমাদের ইউনিভার্সিটির মানে পাশ করার পরে আমাদের যে ট্রান্সক্রিপ্ট থাকে কোনো ইউনিভার্সিটির 5 পেজের থাকে, মানে 3 পেজের বা 5 পেজের, ওইটা সাবমিট করতে হবে। গ্রাজুয়েশন কমপ্লিটের পর যে ট্রান্সক্রিপ্টটা দেয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেই জিনিসটা। এই তিনটা জিনিস হচ্ছে এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটির তিনটা অ্যাটাচড করে, অ্যাটাচড মানে হচ্ছে পিডিএফ বানায়, নট অ্যাটাচ, আমি বুঝাচ্ছি না, মানে হচ্ছে এখানে সংযুক্তি করতে হবে করে পিডিএফ বানাইতে হবে ক্যামেরা। দেন হচ্ছে আপনার হয় টেস্টিমোনিয়াল নয় ক্যারেক্টার সার্টিফিকেট ইউনিভার্সিটির যে টেস্টিমোনিয়াল অথবা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেটের পিডিএফ আপলোড করতে হবে। আর লেটার অফ কনসেন্ট বা এলওসি, ওই যে প্রথমে আমি দেখিয়েছিলাম মাঝখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার পরে একটা এলওসির একটা অ্যাপ্লিকেশন আসছিল, সেই অ্যাপ্লিকেশনটা, এই যে অ্যাপ্লিকেশনটা লেটার অফ কনসেন্ট, এটা হচ্ছে এলওসি। এটা হচ্ছে আপনার যদি আপনি জব হোল্ডার হন তাহলে, আর আপনি যদি বেকার থাকেন তাহলে এই এলওসির কোনো প্রয়োজন নেই। জব হোল্ডার হলে ওই যে এখানে হচ্ছে সিগনেচার অফ দ্য এমপ্লয়ি বা হেড অফ দ্য অফিস থেকে হচ্ছে সিল লাগবে, ওগুলো আপনাদের অফিসিয়াল ডকুমেন্টস আপনারা করবেন। এখন কথা বলবো হচ্ছে পিডিএফ এর সাইজ নিয়ে। পিডিএফ এর সাইজগুলো আপনারা অবশ্যই 2 MB এর নিচে রাখার চেষ্টা করবেন, যত পারা যায় কম রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপলোড করতে সুবিধা হবে। অনেক সময় 2 MB এর বেশি থাকলে আপলোড করা যায় না। তো প্রথমে হচ্ছে আমরা পিডিএফ এর সাইজটা কমানোর জন্য হচ্ছে যে কোনো ওয়েবসাইট আমরা ইউজ করতে পারি, যেমন ilovepdf.com আমরা ইউজ করতে পারি। এখানে যাওয়ার পর যে কমপ্লেক্স পিডিএফ দিয়ে আপনার পিডিএফটা আপনি আপলোড করবেন। এখন আপনার পিডিএফটাতে ফাইল সাইজ ঠিক আছে কিনা, যেমন একটা চেক দেই এখানে, এই যে সাইজ হচ্ছে এটা ঠিক আছে, এত কিলোবাইট, কোনো সমস্যা নেই। এটা এই যে ট্রান্সক্রিপ্টের অনেকগুলো পেজ থাকার কারণে ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে 2.2 MB এর বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে এটাকে 1 MB বানাবো। এর জন্য হচ্ছে আমরা এই যে আই লাভ পিডিএফ এর গেলাম প্রথমে, কম্প্রেস পিডিএফ, এরপর আপনি আপনার পিডিএফটা আপলোড করবেন। আপলোড করার পর এখানে যে কম্প্রেস পিডিএফ, এখানে কম্প্রেস দিয়ে দিলাম, কম্প্রেস পিডিএফ, এই যে কম্প্রেস হচ্ছে এখানে 2 MB হয়ে গেছে 1 MB। তো দেন এই যে ডাউনলোড অপশন এসে পড়ছে। এভাবে পিডিএফটা হচ্ছে সাইজ কমাবেন। এখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করে দিই। আমার সমস্যা হয়েছিল তখন অ্যাপ্লাই করতে পারতেছিলাম না, কমপ্লিট অ্যাপ্লিকেশনে দিলাম। এখন আমি আমার সিরিয়াল নাম্বার এন্টার করব, যেটা আমাদের ইমেইলে আমাদের ছিল, কন্টিনিউ অ্যাপ্লিকেশন দিব। এই যে আমাদের এসে পড়ছে আমাদের ফর্মটা। এখন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে খুব দ্রুত সময়ে অ্যাপ্লিকেশনটা, এই ফর্মটা ফিল আপ করতে হবে, টাইম আউট হয়ে যাবে, বেশি দেরি করলে টাইম আউট হয়ে যায়। এই কারণে হচ্ছে আপনারা কি করবেন, এগুলো হচ্ছে এক জায়গায় হচ্ছে লিখে রাখবেন। ফাদার্স নেম, মাদার্স নেম হচ্ছে আপনি এক জায়গায় কোনো এক জায়গায় সেভ করে রাখলেন, তাহলে হচ্ছে আপনার কপি করে বসাই দিয়ে তাড়াতাড়ি কাজটা সারা যাবে। নাহলে বারবার টাইম আউট হয়ে যাবে, আপনি যখনই সাবমিট করবেন টাইম আউট হবে। সবকিছু পূরণ হইলে সেভ অপশনে দিবেন। তো এখানে কিছু প্রবলেম আছে, এগুলো আমি একটু কথা বলি। ফাদার নাম, মাদার নেম নিয়ে কোনো সমস্যা নেই। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার দিবেন, তারপর ডেট অফ বার্থ। আর এখানে হচ্ছে ছবি দিবেন, ছবির এখানে সাইজটাও দেওয়া আছে। যদি ছবির ফরম্যাটে কোনো প্রবলেম হয় আপনি সাইজ করে নেবেন, ওইরকম ওয়েবসাইট আছে, আমি দেখাবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে যে কত সাইজ চেয়েছে। 120 পিক্সেল ওয়াইড, আর হাইট চেয়েছে 150 পিক্সেল, আর ম্যাক্সিমাম সাইজ 50। তো আমরা হচ্ছে ওয়েবসাইট ইউজ করবো যেটা, সেটা হচ্ছে imageresizer.com। এখানে প্রথমে আমরা আমাদের ছবিটা আপলোড করব। এখন আমাদের যে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে, ধরেন আপনি মোবাইল দিয়ে ওইটা পাসপোর্ট সাইজের যে ছবিটা আপনার কাছে আছে তুলে এখানে আপলোড করে দিলেই হবে। উদাহরণস্বরূপ একটা আমি এখানে ছবি আপলোড করেছি। তো এখানে প্রথমে এই যে লক থাকে, এক্সপেক্ট রেশিওটা লক থাকে, এই লকটা ক্লিক দিয়ে মুছতে হবে আগে। তারপর হচ্ছে এখানে আমাদের উইথ কত চাইছে, উইথ চাইছে হচ্ছে 120 পিক্সেল, এই যে এখানে পিক্সেল আছে একক ইউনিট, 120 পিক্সেল। হাইট চাইছে, হাইট চাইছে দিলাম 45, অরিজিনাল, ঠিক আছে। দেন এখানে আমি যদি এখন রিসাইজে দিয়ে দিই, এই যে আউটপুট হয়ে গেছে কিন্তু। এখন ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের ছবিটা, এটা বুয়েটের যে সাইজটা দরকার সেই সাইজের ছবি আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা দেখি যে ওয়েদার প্রেজেন্টলি এমপ্লয়েড, আপনি কি এমপ্লয়ি, মানে আপনি কি চাকরিজীবী? যদি আপনি চাকরিজীবী হন তাহলে হচ্ছে ইয়েস দিতে হবে। এখন ফুল টাইম নাকি পার্ট টাইম চাকরিজীবী, সেখানে আপনি আপনারটা দিবেন। এই চাকরিজীবীদের ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এই যে এখানে এনওসি আপলোড ফাইলের ক্ষেত্রে এনওসিটা আপলোড করতে হবে। এনওসি ফরম্যাটটা আমি দেখিয়েছিলাম, ওইটা এখানে আপলোড করতে হবে যদি আপনি চাকরিজীবী হন। আর বেকার হইলে তো এখানে নো হবে, এগুলো আর ফিল আপ করা লাগবে না। বেকার হলে যেটা ফুল টাইম আপনি দিবেন, ফুল টাইমটা দিবেন। আর চাকরিজীবী হলে মানুষজন পার্ট টাইম নেয়, স্টুডেন্টশিপটা যে পার্ট টাইম আপনি করতেছেন সেটা দিবেন। এটা গেল। তারপর হচ্ছে আমরা আসবো হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন। এখানে অনেকেরই প্রবলেম হয়,
তো এইখানে হচ্ছে আপনি এসএসসি, প্রথমটা হচ্ছে এসএসসি, এসএসসি লিখবেন। তারপর ইয়ার অফ পাসিং, আপনি যদি এসএসসি পাস করেন 2017-তে এক্সাম দেন তাহলে 17। এখন একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হচ্ছে কি, ধরেন আপনি এসএসসি পাস করেছেন হচ্ছে, পরীক্ষা দিয়েছেন কবে, যে বছর পরীক্ষা দিয়েছেন সেই বছরই পাস করছেন 2017-তে। এইখানে ডিউরেশনটা তাহলে কি দিব? যদি আপনি 17-তে এসএসসি এক্সাম দেন তাহলে ডিউরেশনটা হচ্ছে আপনার যে বছর 9-এ এবং 10-এ আপনি পড়ছেন সেই বছর যেটা হবে। 9-এ আপনি ছিলেন কবে তাহলে? 2015-তে আপনি 9-এ ছিলেন, 2016-তে আপনি 10-এ ছিলেন। এই দুটি হবে হচ্ছে ডিউরেশন। আর জিপিএ অফ পার্সেন্টেজ, আপনি কত জিপিএ পেয়েছেন এইটা এখানে লিখবেন। আপনি যদি জিপিএ 4.50 পান তাহলে 4.5 লিখবেন, আর যদি জিপিএ 5 পান তাহলে জিপিএ 5। আর জিপিএ স্কেল কত ছিল আপনার, যে জিপিএ স্কেলটা, এটাকে জিপিএ 5 এ আমাদের কাউন্ট হয় এসএসসি, তো আমাদের এখানে এটা হবে জিপিএ 5, জিপিএ 50। আর এসএসসি ধরেন আপনি পেয়েছেন জিপিএ 5 কেন। তারপর এইচএসসি এর ক্ষেত্রে হবে এখানে জিপিএ 5, তারপর আপনি এখানে যদি জিপিএ 5 পান 500, সেম ভাবে এখানেও আমাদের যত জিপিএ সেটা আমরা দিয়ে দিলাম। আপনারটা যদি 4 হয় 4 দিবেন, এই জিপিএ যদি পেয়ে থাকেন। আর তারপর হচ্ছে ব্যাচেলরের যে রিকোয়ারমেন্ট, ব্যাচেলরের ক্ষেত্রে এখানেও এইচএস এর ক্ষেত্রে আমি বলি, এখানে এইচএস এর ক্ষেত্রে আপনি যদি 2019 সালে এক্সাম দেন তাহলে হচ্ছে আপনার ডিউরেশন কত হবে, 2017 থেকে 2018 ইয়ার হবে এই দুই জায়গায়, 2017 2018। তারপর হচ্ছে আপনার কি চাইছে ব্যাচেলর ডিগ্রি সম্পর্কে, ব্যাচেলর ডিগ্রি। আর এখানে আবার একটা জিনিস খেয়াল রাখেন, এখানে হচ্ছে ফুল নেম অফ ইনস্টিটিউশন দিবেন, তারপর হচ্ছে বোর্ড। আপনি ধরেন ঢাকা পড়ালেখা করছেন বিকারুননিসা থেকে, বিকারুননিসা দিলেন ঢাকা বোর্ড। তারপর পড়ালেখা করছেন ধরেন হলিক্রসে, তাহলে দিলেন হলিক্রস ঢাকা বোর্ড বা নটরডেম ঢাকা বোর্ড, যেটা আপনি ছেলে লেখা। তারপর হচ্ছে এখানে ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটির নাম দিবেন। তো এইখানে আরেকটা ঝামেলা স্টুডেন্টরা ফেস করে, এখানে কিন্তু আপনার সিজিপিএটা 4.00 হবে, স্কেলে আমাদের কাউন্টে 4.00। এখন আপনি সিজিপিএ কত পেয়েছেন, যদি আপনার সিজিপিএ 3.80 হয় 80 দিবেন, যা পেয়েছেন তাই দিবেন। এখন এই জায়গাটাতে অনেকেরই প্রবলেম হয় যে ডিউরেশনটা আমরা কি দিব। পাসিং ইয়ার হচ্ছে, ধরেন আপনি ভর্তি হয়েছেন, ভর্তি হয়েছেন হচ্ছে 2019 সালে, আপনার 2019 সালের হচ্ছে সেশন। তো সেইখান থেকে হচ্ছে আপনি গণনা করবেন 2019, 2020, 2021, 2022, এই চারটা হচ্ছে আপনার ডিউরেশন হবে। ধরেন আপনি 2019 সালে ভর্তি হয়েছেন, তো আপনার ডিউরেশনটা 2019 থেকে 4 বছর যাবে ডিউরেশন হবে। আপনি যদি পাস করেন 2024-এ, অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে অনেক লেট হয় সেশন জট বা অন্য অনেক কারণে, বা অনেকের কেরি লক থাকে, ব্যাকলগ থাকে, তো এই কারণে পাস করতে দেরি হয়। পাশের ইয়ারটা আপনি ওইটাই দিবেন যে বছর আপনি পাস করছেন। ধরেন আপনি 2024-এ পাস করছেন, তাহলে 2024 দিবেন। 23-এ পাস করলে আপনি 2023-এ দিবেন। এটা আপনার পাসিং ইয়ার, যে বছর আপনি ফাইনাল পরীক্ষা দিয়ে পাস করেছেন। মেইনলি হচ্ছে সার্টিফিকেটটা যে বছর পেয়েছেন। পাস যদি করেন 2023-এ, কিন্তু সার্টিফিকেট পেয়েছেন 2024-এ, সার্টিফিকেটটার মধ্যে টেস্টিমোনিয়ালের মধ্যে সাধারণত লেখা থাকে যে আপনি এত বছর, মানে এই মাসে এই বছরে পাস করছেন, যেটা লেখা আছে আপনার টেস্টিমোনিয়ালে অথবা ক্যারেক্টার সার্টিফিকেটে বা আপনার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেটের মধ্যেও লেখা থাকে আপনি কবে কোন দিন পাস করছেন, কোন ইয়ারে পাস করছেন, সেটা হবে এই জায়গায়। তো এটা আমি ফিল আপ করলাম এইভাবে। গেল। এবার আসে হচ্ছে আমাদের এডিশনাল ইনফরমেশন অফ আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি। এখানে হচ্ছে আমরা আপনাদের যেটা ইউনিভার্সিটি থাকবে সেটা আপনি দিবেন। তারপর ক্রেডিট আওয়ার, ক্রেডিট আওয়ার আপনি আপনার জীবদ্দশায় কত ক্রেডিট সম্পন্ন করছেন। কোনো কোনো ইউনিভার্সিটিতে, যেমন আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছেন, ওটাতে মেকানিক্যাল হচ্ছে 156.36 সামথিং ক্রেডিট, ফুল ক্রেডিট 156 ক্রেডিট বলা যায়। তো এরকম এক এক ইউনিভার্সিটিতে এক এক ক্রেডিট থাকে, 150 ক্রেডিট থেকে কোথাও। তো সেটা আপনি দিবেন, আপনার ফুল কোর্সে আপনি কত ক্রেডিট সম্পন্ন করছেন। তারপর হচ্ছে মেজর ফিল্ড এবং মেজর ফিল্ড এভ্রিভিয়েশন, এইটা নিয়ে অনেক খুব কনফিউশন থাকে। এগুলো নিয়ে এত কনফিউশনের কিছু নেই, আপনি যদি একটু ভুলও করেন তাতেও আপনার কোনো প্রবলেম হবে না। আমরা হচ্ছে ধরেন আপনি যদি মেকানিক্যাল থাকেন, এখানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখবেন, সিভিল থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং লিখবেন। এইখানে হচ্ছে বিএসসি মেজর ফিল্ড এভ্রিভিয়েশনে বিএসসি দিতে পারেন। ম্যাথমেটিক্স থাকলে অনেকে ম্যাথমেটিক্স ডিগ্রিটা আগে উল্লেখ করতে হয় যে আপনার ডিগ্রিটা কি। এটা এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। অনেকে এখানে দেখা যায় যে এমই লেখে, এখানে লেখে এভ্রিভিয়েশন, ফুল ফর্মটা লেখে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট, এটা নিয়ে এগুলো নিয়ে কোনো ঝামেলা কিছু নেই। আমি আমার জায়গায় হচ্ছে এখানে লিখবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে আমি লিখবো হচ্ছে বিএসসি, এটাই সাধারণত মানুষজন লেখে। এই জায়গায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে বিএসসি। আমি লিখেও দেখাই দিই, বিএসসি লেখে, ডিগ্রির ইয়াটা লেখে, হচ্ছে ধরেন মেকানিক্যাল, এগুলা গেল। তারপর এই বিষয়গুলো তো আমি বলছি যে প্রথম দিকে বলা হয়েছে যে কি কি ফাইল আপনি আপলোড করবেন না আপলোড করবেন। পিডিএফ বানাবেন, পিডিএফ এ যদি প্রবলেম হয় যে ফাইল মার্জিন এগুলো দেখাচ্ছি, সবগুলো আপলোড করবেন। অল আদার্সে কিছু আপনি আপলোড করতেও পারেন, যদি আপনার এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে অ্যাপ্লাই করতে পারেন, বা অনেকের থাকে না যে ইন্টার্ন করে বিভিন্ন জায়গায়, সেগুলো আপনি অ্যাপ্লাই এখানে ঢুকাতে পারেন। যদি একটা বিষয় মাথায় রাখবেন, এখানে আপনি যাই দেন না কেন, আপনাকে কিন্তু এগুলো নিয়ে আবার ভাবে প্রশ্ন ফেস করতে হবে। যদি আপনি এগুলো দেন যে এক্সট্রা কারিকুলাম এটা সেটা দিয়েছেন, ওগুলো সম্পর্কে নলেজ রাখেন। ধরেন অনেকে বিটেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট দিল, তো ওইখানে কিন্তু বিটেকে কি কি হয়েছিল ওগুলো কিন্তু মাথায় থাকতে হবে। তো আপনি যদি এক্সট্রা বার্ডেন নিতে চান নিতে পারেন, দিতে পারেন, বা অন্য ক্যান্ডিডেটদের চাইতে একটু আগে রাখতে চান তাহলে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আবার অনেক সময় বেশি এগুলো ইনফরমেশন দিয়ে অনেক ভাবে ওটা
প্রশ্নের সম্মুখীন হয়, তো এগুলো একটু বুঝে শুনে দিবেন। ইটস আপ টু ইউ। যাদের প্রিপারেশন খারাপ বা যারা এগুলো নিয়ে কথা ভালো বলতে পারবেন না যে ভাইবা বোর্ডে, তাহলে হচ্ছে আমি বলবো যে এটার কোনো কিছু এখানে অল আদারের মধ্যে আপলোড করার প্রয়োজন নেই। ফাইল আপলোডের ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন চুজ দিব, আমি করেই দেখাই। চুজ দেওয়ার পর হচ্ছে আমরা সিলেক্ট করবো ফাইল। আমি ফাইল সিলেক্ট করি। এই যে আমার ফাইল সিলেক্ট করা হয়েছে, যে আমি আপলোড করছি এই কারণে ডট পিডিএফ আসছে। এরপর এখানে আপনাকে কনফার্ম করতে হবে আপলোড দিয়ে, আপলোড অপশন টিক দিতে হবে। এই যে আপলোড অপশন টিক দেওয়াতে এটা কনফার্ম হয়েছে যে আপলোড। আদারওয়াইজ কি হবে, আপনি যখন এখানে এইগুলোকে মানে আপলোডে ক্লিক দিবেন না, পরবর্তীতে যখন সেভ দিতে যাবেন দেখবেন যে নট সাবমিট আসতেছে। আমি দেখাই কেমন আসে অপশনটা। এরকম আসবে যে ডাটা সাকসেসফুলি সেভড, বাট এই যে প্লিজ নোট দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ নট সাবমিটেড ইয়েট, এই ধরনের কথাবার্তা আসবে। তো এই জিনিসটা আসার জন্য হচ্ছে মেইনলি দায়ী থাকে হচ্ছে এখানে আপনি যখন ফাইলটা আপলোড অপশনে ক্লিক না দেন, এরকম প্রবলেম হয়। আর তাছাড়া হচ্ছে আপনি প্রিভিউ দিয়ে দেখবেন, সেভ দেওয়ার আগে প্রিভিউ দিয়ে হচ্ছে দেখবেন যে কি কি সমস্যা আছে। প্রিভিউ দিলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে কোনটা আপলোড হয়েছে, ঠিক মতো আপলোড হয়নি, এগুলো সব আপনি দেখতে পারবেন। তো আমি হচ্ছে আমারগুলো আমি একে একে আপলোড করে ফেলি, দেখুন কেমন লাগে। এই যে আমি আপলোড করে ফেলছি এগুলো। এখন এই আপলোডে টিপ দিলাম, দিলাম কনফার্ম হয়ে গেছে যেগুলো আপলোডেড। এবার আসে হচ্ছে এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে আপনি ইচ্ছা করলে এগুলোতে অ্যাড করে দিতে পারেন, আর না থাকলে নাই। তারপর হচ্ছে আমরা এখানে দুইজন রেফারের নাম বলছে, মানে দুইজন টিচার আপনার ইউনিভার্সিটিতে ক্লাস নিয়েছে এমন দুইজন শিক্ষকের নাম লিখবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গা হচ্ছে কি এখানে হচ্ছে টিচারের ডেজিগনেশনটা লিখবেন। ডেজিগনেশন হচ্ছে আপনার প্রফেসর হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, ওইটা এখানে লিখে দিবেন। এখানে আপনি সেকেন্ড রেফারেতে আপনি একজন টিচারের নাম দেন, সে লেকচারার হতে পারে। লাইন 2 তে একটা লেকচারার, লাইন 1 সরি লাইন 1 হচ্ছে লেকচারার, অ্যাড্রেসটা ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন। তারপর সবকিছু ফিল আপ করার পরে আপনাকে হচ্ছে প্রিভিউ অপশনে টিক দিতে হবে। প্রিভিউ অপশনে টিক দিলে আপনি দেখতে পারবেন যে কোনো কিছু ট্যাপ আছে কিনা, যেগুলো দেখতে বুঝবেনই। তারপর হচ্ছে একটা সাবমিট অপশন আসবে, মানে এখানে কিন্তু সেভ অপশন দিয়ে কোনো কাজ নেই। এখানে সেভ অপশনটা একেবারে অযথা, আপনাকে প্রিভিউতে দিতে হবে। প্রিভিউ দিলে আপনাকে আরেকটা এরকম পেজ আসবে। আসার পর এখানে হচ্ছে সব ইনফরমেশন গুলো আপনার কি কি লেখছে না লেখছে দেখাবে। তারপর হচ্ছে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজের মধ্যে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো দেখতে পারবেন যে কি কি আসছে। তারপর নিচে গেলে এরকম সাবমিট অপশন থাকবে, সবকিছু আপনারা দেখবেন। দেখার পর হচ্ছে সাবমিট অপশন যা আছে এখানে সাবমিটে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এইভাবে হচ্ছে সাবমিট করতে হবে। তো আগের যে সেভ বাটনটা আছে এখানে ক্লিক দিলে বারবার সমস্যা হয়, আমি দেখলাম। তাই এইভাবে আমি দেখাই দিলাম যে সাবমিটের প্রিভিউ থেকে আগে পরের যে পেজটা আসবে ওই পেজে গিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটেড অ্যাপ্লিকেশন রিসিভ সাকসেসফুলি, দেন থ্যাংক ইউ, এরকম করে আপনার এডমিট কার্ড। এখন হচ্ছে আপনার এডমিট কার্ডটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড সাবমিশন অ্যাপ্লিকেশন যে পিডিএফটা আছে এটাই আপনার এডমিট কার্ড। এটা ডিরেক্ট এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ওইটাই আপনার এডমিট কার্ড হিসেবে ইউজ হবে। ওইখানে আপনি দেখবেন যে 18টা পেজ বা 15টা পেজ আছে, মানে এডমিট কার্ডের সাথে আরো মানে অনেক কিছু যুক্ত হয়ে গেছে। আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট ওগুলো কোনো লাগবে না। এখানে এডমিটের যে প্রথম যে 3 পেজ সেটা হচ্ছে মূলত লাগবে। এটা হচ্ছে বুয়েটের মাস্টার্স এর এডমিট কার্ড। এটি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনি ডাউনলোড করবেন, ওই যে ক্লিক করে আগে যে দেখাইলাম মাত্র, এখানে ক্লিক করলেই আপনার এই ফর্মটা আসবে। তো এটা হচ্ছে 18 বা 15 পেজে থাকবে। আপনাকে প্রথম 3 পেজ নিতে হবে। আমি আপনাকে দেখাই প্রথম 3 পেজ। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ফুল টাইমে অ্যাপ্লাই করা একটা দেখাচ্ছি, এবং এই যে এই পর্যন্ত, ঠিক আছে। প্রথম 3 পেজ অ্যাপ্লিকেশন আন্ডারটেকিং, এতটুকু পর্যন্ত যে পেজটা পিডিএফ এর, এই 3 পেজ হচ্ছে আপনাকে প্রিন্ট করে ভর্তি পরীক্ষার সময় রিটেন এক্সামের সময় নিয়ে যেতে হবে। এই ডেমোটা আপনারা দেখে নিতে পারেন যখন আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন। ডেমোটা দেখে নিন বা একটা স্ক্রিনশট রেখে দিলাম, এটা দেখে মানে ফিল আপ করলেন আর কি। একটু জুম করে দেখাইলাম, এগুলো নিয়ে অনেকের সমস্যা হয়। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে যাওয়ার পর আপনাদের হচ্ছে স্ব ডিপার্টমেন্টের, ধরেন আপনি হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হইলে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট যেমন কেমিস্ট্রি বা আরো যে সাবজেক্টগুলোতে আছে ওগুলার রিটেন এক্সামের বসার জন্য কারা কারা এলিজিবল সেই লিস্টগুলো হচ্ছে এইরকম লিঙ্কের অপশন থাকবে, ক্লিক করলেই পাবেন। এখানে এখনো অপশনগুলো আসে নাই, এখানে যে ত্রিপুরিতে অপশন দিয়ে দিছে, এই ধরনের অপশন এখানে থাকবে। তো এখানে ক্লিক দিলেই আপনি দেখতে পারবেন যে আপনার নামের লিস্ট পিডিএফ পাবেন, যে নামের লিস্ট আদৌ আছে কিনা এলিজিবল লিস্টের মধ্যে, মানে রিটেন এক্সামে বসার জন্য। এটা কবে দেওয়া হবে, এটা হচ্ছে ডেডলাইন, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের ডেডলাইনের 1 সপ্তাহের মধ্যেই এটা সাধারণত দেওয়া হয়। এই লিস্টটা আর কি পাবলিশ করা হয় আর কি ওয়েবসাইটে, যে পোস্ট গ্রাজুয়েশন এডমিশনের যে ওয়েবসাইট আছে এখানে। বুয়েট মাস্টার্স নিয়ে অনেকের কিছু কোশ্চেন থাকে, সেগুলো কিছু উত্তর। তো অনেকেই কোশ্চেন করেন যে ভাই অনার্সের সার্টিফিকেট পাইনি, এখন কি এপিআর হিসেবে অ্যাপ্লাই করা যাবে কিনা। যদি আপনার রেজাল্ট পাবলিশ হয়ে থাকে, ধরেন আপনি রেজাল্ট পাবলিশ হয়েছে, এখন আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রফেশনাল ট্রান্সক্রিপ্ট তুলেননি, তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই, অ্যাপ্লাই করে দিতে পারেন। আপনার অ্যাপ্লাই অপশনে গিয়ে এসএসসি এইচএসসি সার্টিফিকেট তো আছে, বিএসসি সার্টিফিকেটের টেস্টিমোনিয়াল বা কোনো একটা সার্টিফিকেট দিয়ে, বাকি যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রফেশনাল সার্টিফিকেট তোলা না হয়ে থাকে অ্যাপ্লাই করে দিতে পারেন। পরবর্তীতে
যদিও দেখাবে মিসিং ফাইল রিটেন এক্সামে টিকার পরে, তো এটা সমস্যা নেই, আপনি হচ্ছে ভাইবা বোর্ডে নিয়ে যাবেন এবং ভর্তির সময় আপনাকে মাস্ট কিন্তু এই জিনিসগুলো সাবমিট করতে হবে, অন্যথায় ভর্তি কিন্তু বাতিল হবে। এই ধরনের একটা ঘটনা আমি শুনেছি, যেটা ঢাকা ইউনিভার্সিটি আইবিতে হয়েছিল, যে সঠিক সময়ে সার্টিফিকেট না তোলায় আইবিতে স্বীকার করেও ওই যে সার্টিফিকেট দেখাতে পারেনি, তাদের রেজাল্ট ভর্তি বাতিল হয়ে গেছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। বুয়েটে মাস্টার্স এর খরচ কেমন? এটা এখানে অনেক কম, 6 থেকে 7 হাজার টাকার মতো লাগে, খুবই কম। মানে বলা যায় যে বাংলাদেশের অন্যতম কম টাকা লাগে মাস্টার্সে, এটা হচ্ছে বুয়েটে। এমএসসি করতে 1.5 বছরের কোর্স, কিন্তু অ্যাকচুয়ালি কি এমএসসি করতে আরো সময় লাগে। 1.5 বছরের কোর্স হইলেও আপনার ধরে নেবেন যে 2 বছর, আপনি যদি থিসিসটা শেষ করতে পারেন ঠিক সময়, তাহলে হচ্ছে আপনি 2 বছরের মধ্যেই বা 2.5 বছর যেতে পারে। কারো কারো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে 1.5 বছরের কোর্স চলে যায় 3 বছর, 2.5 থেকে 3 বছরও যায়। তার কারণটা থিসিসটা সঠিক সময়ে কমপ্লিট করতে পারে না। এই কারণে অনেকে কি করে, এমএসসি না করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে, তাহলে দ্রুত শেষ হয়ে যায়। থিসিস থাকে না কিছু, দ্রুত মানে 18 ক্রেডিটের যে থিসিস, এত লম্বা থিসিস করার তাদের লাগে না। এই কারণে বইটা দেখবেন যে অনেকে ইঞ্জিনিয়ারিং করে মাস্টার্সটা এমএসসি না করে, টাইম বাঁচানোর জন্য। আবার অনেকে জবেরও বিষয় আছে, অনেকে আবার ইন্টারেস্টেড না রিসার্চ ফিল্ডে, এটা আরেকটা রিজন। আর টিএ বা ফেলোশিপ সম্পর্কে যারা জানতে চান, এখানে হচ্ছে প্রতি সেমিস্টারে সার্কুলারের মাধ্যমে কিছু সংখ্যক টিএ নিয়োগ দেওয়া হয়, যাদের বেতন 25,000 টাকা থাকে, একচুয়ালি 22 থেকে 25,000 টাকা এরকম স্যালারি থাকে। বিশ্ববিদ্যালয় হতে পিজি ফেলোশিপ দেওয়া হয় এমএসসি স্টুডেন্টদের প্রতি মাসে 3,000 টাকা, সর্বোচ্চ 18 মাস, এবং পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে 45,000 টাকা, সর্বোচ্চ 36 মাস প্রদান করে থাকে। হলে সিট নেওয়ার বিষয়টা, হলে অ্যাকচুয়ালি এখানে সিট পাওয়াটা একটু টাফ। যাদের সিজিপিএ ভালো, যেমন রেজাল্ট হচ্ছে 3.6 আপ আপনার বিএসসি রেজাল্ট, তারা খুব দ্রুত সিট পায়। আর যারা একটু কম লেভেলে, তারা ধীরে ধীরে সিটগুলো পায়, সময় লাগে আর কি। কারো যদি বেশি সমস্যা হয়, তখন হচ্ছে স্পেশাল রিকমেন্ডেশনের মাধ্যমে আর কি সিট নিতে পারে। পরীক্ষা শর্টলিস্ট প্রকাশের কতদিন পরে হয়ে থাকে? সাধারণত 7 থেকে 10 দিন পর হয়ে থাকে শর্টলিস্ট প্রকাশে। আপলোড করা ফাইলে সত্যায়িত বা একটা স্টেপ লাগবে কিনা, যে বিসিএস ক্যাডারের, এগুলো লাগবে না অ্যাকচুয়ালি। আপনার ফটোকপি থেকে যদি আপলোড করেন দিতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না অ্যাকচুয়ালি। বুয়েটে মাস্টার্সের ক্লাস সকালে হয় না বিকালে হয়, এটা অনেকে কোয়েশ্চেন করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোর্স ফিচারের উপর নির্ভর করে, বাট দুপুর থেকেই মূলত এটা শুরু হয়। মাস্টার্সের ক্লাসগুলো সাধারণত দুপুর থেকে বিকাল যায়, এটা মানে বিএসসি এর ক্লাসগুলো সকালে নেয় বুয়েটে, সাধারণত আর কি দুপুর থেকে বিকাল পর্যন্ত যায়। আর আরো অনেকের কোয়েশ্চেন থাকে যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, ফাইনাল যে অ্যাপ্লিকেশন পিডিএফটা পেলাম, যে আমি কিছুক্ষণ আগে দেখালাম একটা পিডিএফ, সেই পিডিএফটাকে বুয়েটে জমা দিতে হবে কিনা, আর এডমিট কার্ড কিভাবে হবে। তো এটা হচ্ছে বুয়েটে জমা দেওয়া লাগবে না, অ্যাপ্লিকেশন ফর্মটা কোনো প্রয়োজন নেই বুয়েটে জমা দেওয়ার। আর যে ফাইলটা আমি তো দেখাইলাম, সেই ফাইলটার প্রথম যে 3 পেজ, সেটাই হচ্ছে আপনি পরীক্ষার দিন নিয়ে আসবেন। তো এই যে এই ফাইলটা আর কি আমি আবারও দেখাই, সেটা এই যে প্রথম যে 3 পেজ, 3 পেজেস, ইউ হ্যাভ টু ব্রট দিস 3 পেজেস। তো এইটাই আর কি। এবং ভাইবার সময় কিন্তু এই তিনটে নিয়ে যেতে হবে। আর ভাইবার সময় কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে সার্টিফিকেট গুলো, এখানে যে সার্টিফিকেট গুলো আপনি আপলোড করেছেন, সেগুলোর হার্ড কপি মাস্ট নিয়ে যেতে হবে, যেগুলো আপনি আপলোড করেছেন। আর সাথে আপনি ফটোকপিও এক কপি রাখতে পারেন, এটা ইটস আপ টু ইউ, বাট এগুলো মাস্ট কিন্তু থাকতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের খুব করে এসেছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। জাজাকাল্লাহু খাইরান।